দর্শক, মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশের নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে সমাবেশের স্থলে আছেন সহকর্মী জাহিদ হোসেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে নিশ্চয়ই, এবং আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারা কারা এসেছেন, একেবারে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাইব। বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও এই সমাবেশে একটু আগে এসেছেন এবং এরও আগে থেকেই সমাবেশ শুরু হওয়ার বেশ আগে থেকেই জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি এসেছিলেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সকল শক্তি, সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে তারা এসেছেন এবং এসে একতা পোষণ করেছেন। এবং এই সমাবেশ মূলত শুরু হয়েছে ঠিক 20 মিনিট আগেই, এবং সেই সমাবেশ মূলত জাতীয় সঙ্গীতের মাধ্যমে যখন শুরু করা হয় তারপরে বক্তব্য দেওয়া শুরু হচ্ছে বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রাখছেন এবং লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে এই মানিক মিয়া এভিনিউয়ে। এখন কিন্তু এখানে একটি ডকুমেন্টারি প্রদর্শনী করা হচ্ছে এবং সেই প্রদর্শনীটি চলমান রয়েছে। এটির পরবর্তীতে আবারও কিন্তু সেই বক্তৃতা যে পর্ব, ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেটি শুরু হবে এবং বক্তৃতা পর্বের শেষ অংশে গিয়েই মূলত কমিটির যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশটি ঘটবে। যদিও আমরা গুরুত্বপূর্ণ পদে কে কে আসছেন আমরা আগে থেকে জানতে পেরেছি। 10 জন গুরুত্বপূর্ণ পদের তালিকা আমরা ইতিমধ্যে পেয়েছি, যেটা আমরা গতকাল থেকে প্রচার করছিলাম। এবং যারা দায়িত্ব আসতে যাচ্ছেন তাদের মধ্যে থেকে ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ তিনি এসেছেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এসেছেন, এবং মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হান্নান মাসুদ আরও অনেকেই কিন্তু ইতিমধ্যে সমাবেশে এসেছেন এবং তারা বক্তব্য রাখার কথা রয়েছে। এবং তাদের বক্তব্য রাখার শেষ পর্যায়ে গিয়েই মূলত আজকের কমিটি ঘোষণা করা হবে। নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে মানিক মিয়া এভিনিউতে। পাবলিক সংসদ ভবনের সঙ্গে জড়িত থাকে কিন্তু ক্ষমতা যাওয়ার বিষয়টি, কাজে মানিক মিয়া এভিনিউ সড়কটির সঙ্গে জড়িয়ে আছে আজকে সংসদ ভবনের একটি বিষয়টি, এবং সেটিকে মিল রেখেই মূলত নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশের জায়গাটি বেছে নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউকে। এখন একটি যে প্রদর্শনী চলছে ডকুমেন্টারি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেটিকে আমরা একটু কাছ থেকে দেখতে চাই। সেখানে অভ্যুত্থানের বিভিন্ন দিনলিপি দেখানো হচ্ছে, অভ্যুত্থানের দিনগুলো কিভাবে ধীরে ধীরে একটি কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছিল সেটিকে দেখানো হচ্ছে। এবং এটির পরেই মূলত যে বক্তৃতা পর্ব সেটি কিন্তু আবারও শুরু হবে। এবং এই মুহূর্তে যে লক্ষাধিক ছাত্র জনতা এখানে এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং বিভিন্ন কূটনৈতিক দপ্তর থেকে যারা প্রতিনিধি হিসেবে এসেছেন তাদের পক্ষ থেকে তারা কিন্তু অংশ নিয়েছেন ইতিমধ্যেই। এবং মানিক মিয়া এভিনিউয়ের এই একমুখী সড়ক কিন্তু একেবারেই লোকারণ্য হয়ে গিয়েছে। সব ধর্মের, সব মতের, সব বয়সের, বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে আহতরা এসেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা তারাও এখানে অংশ নিয়েছেন। কাজেই এই সমাবেশটি যে আয়োজকরা বলছিলেন যে 2 লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে, সেটির আদতে কতটুকু হলো এখনো পর্যন্ত অনুমান করা না গেলেও এটি আসলে মানিক মিয়া এভিনিউ কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে। এবং আয়োজকরা আসলে গতকাল রাত থেকেই যেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছিলেন সেই সুশৃঙ্খল একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, সেটি কিন্তু এখনো চলমান আছে। এবং রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য, তারপরেই আবার ডকুমেন্টারি প্রদর্শনী চলছে, এর পরবর্তীতে আবারও বক্তব্য চলবে। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে তারা আসলে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কিনা আমরা এখনো নিশ্চিত নই। তবে এই অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই মূলত রাজনৈতিক দলের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে যখন তারা কথা হয় তখন তারা প্রত্যেকেই এই নতুন দলের আত্মপ্রকাশকে নিয়ে শুভেচ্ছা যেমন প্রকাশ করেছেন, একই সঙ্গে শুভকামনা জানিয়েছেন। তারা বলছেন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বৈরাচার সরকারকে পতন ঘটানো গিয়েছে, সামনের দিনগুলোতেও মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রেও সকলেই রাজনৈতিক দল এক হয়েই লড়তে হবে। সেই লড়াইয়ের খাতিরেই তাদের এই একাত্মতা পোষণ করার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে জুলাই অভ্যুত্থানে যে উল্লেখযোগ্য সকল স্লোগানগুলো রয়েছে সেগুলো আজকে এই সমাবেশে উচ্চারিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দিনলিপিগুলো, ঘটনাগুলো সেগুলো এখানে দেখানো হচ্ছে, স্লোগানে, ব্যানারে, পোস্টারে সেগুলো শোভা পাচ্ছে। এবং লাখো ছাত্র জনতার হাতে যেমন শোভা পাচ্ছে জাতীয় পতাকা, এর পাশাপাশি অভ্যুত্থানের যে সকল পোস্টারগুলো রয়েছে সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি যেটি কিনা আজকেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই জাতীয় নাগরিক পার্টির পক্ষেও বিভিন্ন ব্যানার আমরা দেখতে পাচ্ছি। ছাত্র জনতার হাতে
চিন্তা এবং তারা সেটিকে প্রদর্শন করছেন, জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং সেই আত্মপ্রকাশের যেই মূল ক্ষণটি যখনই আসলে ফরমালি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে নতুন দলের প্রকাশের বিষয়টি, সেই মুহূর্তের জন্যই মূলত এখন সবার অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করা। এবং সেই যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেই মাহেন্দ্র ক্ষণটি এখনো আসেনি। নতুন এক স্বপ্নময় যাত্রা শুরু হওয়ার যে বিষয়টি, সেটির জন্য আরও কিছু ক্ষণ, আরও কিছু মুহূর্ত, আরও কিছু মিনিট সেটি কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এবং মঞ্চের শুরুতে যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেমন এসেছিলেন, একই সঙ্গে কিন্তু এখানে অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা এসেছেন। শহীদ পরিবারের সদস্যদের যে বক্তব্য, তারা বলছেন যে আসলে তাদের পরিবারের সদস্যদের যে আত্মত্যাগ, প্রাণত্যাগ, সেটির বিনিময়ে তারা কি সুন্দর সমৃদ্ধ সুখী বাংলাদেশ যাতে দেখতে পায়। আর যাতে করে কোনো বাক স্বাধীনতা হরণ করা না হয়, আর যাতে করে কোনো রাজনৈতিক মতাদর্শ পালনের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ না করা হয়, মানুষ স্বাধীনভাবে চলতে ফিরতে পারবে, এমন এক রাজনৈতিক ব্যবস্থার জন্যই, এমন এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই মূলত এই লড়াই, এই আত্মত্যাগ। কাজেই আজকের এই সমাবেশে এসে তারা ঠিক একই বাক্যই তারা আমাদেরকে জানাচ্ছিলেন, একই সংকল্পই তারা করছিলেন, একই প্রত্যাশাই তারা করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু যে ডকুমেন্টারি সেটির প্রদর্শনী শেষ হলো, আবারও আত্মপ্রকাশ অনুষ্ঠানের যে সমাবেশ এবং সমাবেশের বক্তৃতা যে পর্ব, সেটি কিন্তু আবারও চলমান হবে। এবং অভ্যুত্থানের জুলাই শুরু থেকে আগস্ট 5 তারিখ পর্যন্ত কিন্তু একটি প্রদর্শনী, ডকুমেন্টারি মূলত, সেটি এখানে দেখানো হয়েছে। এখন আয়োজকদের পক্ষ থেকে এটি জানানো হচ্ছে তারা নতুন করে আরও একটি প্রদর্শনী তারা জানাতে চান, দেখাতে চান। এবং একটি বিষয় কিন্তু উল্লেখ করতেই হয়, জুলাই অভ্যুত্থানের মহানায়ক নাহিদ ইসলাম এই মুহূর্তে এসে পৌঁছেছেন, যিনি কিন্তু জাতীয় নাগরিক পার্টির তিনি আহ্বায়ক হতে যাচ্ছেন, যেটি আমরা গতকাল বিকেল থেকে নিশ্চিত হয়েছিলাম। জুলাই অভ্যুত্থানের সেই অভ্যুত্থানের মহানায়কেরা ইতিমধ্যেই মঞ্চে অংশ নিচ্ছেন। নাহিদ ইসলামের পরবর্তীতে সার্জিস আলম তিনি মঞ্চে উঠছেন, সেখানে হাসনাত আব্দুল্লাহ তিনি আসছেন। তারা দুজনেই কিন্তু বন্ধু প্রতিম, এবং তারা একই সঙ্গে তারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং একই সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, তারা সকলেই এখানে মঞ্চে অংশ নিচ্ছেন। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সংস্কৃতি। আমরা চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বিভেদের রাজনীতি ভুলে তাই ঘটে যায় মনসুন রিভলিউশন। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তৈরি করতে চাই সংস্কারের পথ, খুলে দিতে চাই বৈষম্যের বাঁধ। পদ্মা, মেঘনা, যমুনায় বইছে নতুন মৌজের পানি। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। শহীদের রক্তের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটি বলছিলাম, জাতীয় নাগরিক পার্টির যে আজকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেই আয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন, এই পার্টির নেতৃত্বে যারা থাকছেন, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে এই মুহূর্তে আমরা হান্নান মাসুদকে দেখতে পাচ্ছি, আমরা নাহিদ ইসলামকে দেখতে পাচ্ছি, যে কিনা এই যে জাতীয় নাগরিক পার্টি সেটিকে নেতৃত্ব দেবেন, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা সামান্থা শারমিনকে দেখতে পাচ্ছি, মোটামুটি সবাই যারা কিনা নেতৃত্বে থাকছেন তাদের দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা এইটিএন নিউজের মাধ্যমে দেখাচ্ছিলাম নানান রাজনৈতিক দল থেকে নেতৃবৃন্দ কিন্তু শুভেচ্ছা জানানোর জন্য, এই দলকে আসলে স্বাগত জানানোর জন্য তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এই আয়োজনে। আমরা মূল যে মাহেন্দ্রক্ষণের কথা বারবার বলছিলাম, অর্থাৎ একেবারে আত্মপ্রকাশের যে মুহূর্তটি, সেটির জন্য অপেক্ষা করছি। একেবারে মঞ্চে দেখতে পাচ্ছেন সবাই যখন আবিষ্ট আছে, তখন সেই প্রস্তুতিই চলছে সেই মাহেন্দ্রক্ষণের উদ্বোধনের সেই অংশটুকুর জন্য। সার্জিস আলম থেকে শুরু করে আমরা সকলকেই দেখতে পাচ্ছি তারা প্রস্তুতি নিচ্ছেন। সারা দেশ থেকে হাজার হাজার ছাত্ররা, জনতারা কিন্তু চলে এসেছে তাদেরকে স্বাগত জানানোর জন্য। নতুন এই দলটি জুলাই অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে আসলে দেশের জন্য কি করতে চায়। জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তরুণদের নেতৃত্বের এই বাংলাদেশ আমাদের আশার পথ দেখায়। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সদস্য সচিব আরিফ সোহেল। বক্তব্য রাখবেন আরিফ সোহেল। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাবলি। এরই মধ্যে মূলত নাহিদ ইসলাম, যিনি নতুন দলের আহ্বায়ক হচ্ছেন, তিনি সহ নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ সহ উল্লেখযোগ্য পদে যারা আসতে যাচ্ছেন তারা ইতিমধ্যেই মঞ্চে আসন নিয়েছেন। এবং এখানে কিন্তু একটু আগেই বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তারাও এই সমাবেশ স্থলে এসেছেন। এবং তারও অনেক আগে মূলত সেখানে এসেছিলেন জামায়াত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, আমরা এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, তিনি এসেছিলেন। এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে এখানে দেখেছি পিপলস পার্টির পক্ষ থেকে প্রতিনিধি এসেছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তারা প্রত্যেকেই এখানে এসে সংহতি জানিয়েছেন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তারা বলছেন নতুন একটি রাজনৈতিক দলের সংযোজন হতে যাচ্ছে। অর্থাৎ এটি আসলে সমমনা একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যারা মূলত মানুষের ভাতের অধিকার কথা বলবে, ভোটের অধিকারের কথা বলবে, বাক স্বাধীনতার কথা বলবে, এমন বাণী তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, তিনিও ঠিক একই আশাবাদী ব্যক্ত করছিলেন, তিনিও এখানে এসেছেন, একাত্মতা জানিয়েছেন। বিকল্প ধারা থেকে, হেফাজত ইসলাম থেকে এবং খেলাফত মজলিস থেকে, এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এখানে মূলত একাত্মতা পোষণ করার জন্য প্রতিনিধি এখানে এসেছেন। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান, তিনিও এসেছেন। অর্থাৎ ওখানে যেটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল এবং মতের যেই নেতৃবৃন্দ তাদের কেউ না কেউ এখানে এসে আজকের এই নতুন রাজনৈতিক দলের যে বন্দোবস্ত হতে যাচ্ছে সেখানে সে একাত্মতা জানিয়ে শুভকামনা জানিয়েছেন। বাবলি, আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, এখানে সব ধরনের মানুষ একটি ইনক্লুসিভ একটি আয়োজন করার জন্যই মূলত জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা যেমন এসেছেন, তার পাশাপাশি আহত যারা হয়েছিলেন তারাও এসেছেন। এমন অনেক আহতকে আমরা দেখেছি যারা সরাসরি হাসপাতাল থেকেই তারা এই সমাবেশে অংশ নিয়েছেন। অর্থাৎ আজকের দিনের এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, তাদের প্রত্যেকের আবেগের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের প্রত্যাশার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আজকের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশটা খুব বেশি প্রাসঙ্গিক। এই মুহূর্তে মঞ্চে কিন্তু উঠেছেন আরিফ সোহেল, যিনি অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বর্তমানে জাতীয় নাগরিক কমিটিতে যে নাগরিক পার্টি, সেখানে তিনি কোনো পদবি না থাকলেও তিনি ইতিমধ্যেই গণতান্ত্রিক ছাত্র সংসদ যে সংগঠনটি হয়েছে সেখানে তাকে পদ নিয়েছেন ইতিমধ্যেই। তিনি হয়তোবা সেই ছাত্র সংসদের পক্ষ থেকে এখানে একতা পোষণ করার জন্যই মঞ্চে উঠেছেন। বাবলি, আমরা এই মুহূর্তে আরিফ সোহেলের সরাসরি কথাই আমরা শুনতে চাই, তিনি কি বলছেন আমরা সেখানেই আসলে যুক্ত হতে চাই। সূচনা লগ্নের সাক্ষী হতে এই ঐতিহাসিক মুহূর্তে শাসনকে উৎখাত করে এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। আপনারা জানেন আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিকভাবেই বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল। ঔপনিবেশিক শাসনের সময়কাল থেকে শুরু করে বারবার আমাদের দেশের
কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে শাসন শোষণ করার নয়া বন্দোবস্ত কায়েম করা হয়েছে। কিন্তু আমাদের জনগণ কখনো মাথা নত করে নাই। তারা বারবার জেগে উঠেছেন। 1857-তে জেগে উঠেছেন, 1947-এ জেগে উঠেছেন, 71-এ জেগে উঠেছেন, 90-এ জেগে উঠেছেন। সংগ্রামী ছাত্র জনতা প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। ঐতিহাসিকভাবে এই বদ্বীপে সারা বিশ্ব থেকে নানা মতের, নানা পথের, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এসে মিলিত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় হাজারো চিন্তা, হাজারো পথ মতের সম্মিলন ঘটেছে। সারা বিশ্বের কাছে অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ এই পূর্ববঙ্গ। এই জন্যই বারবার এই অঞ্চলের ওপরে বৈদেশিক পাশবিক শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি, তারপর আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্ডের মোকাবেলাও করেছি। এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা আমরা কোনোদিন বিলাই দেই নাই। তারই ধারাবাহিকতায় 2024 বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে বাংলার নিজস্ব অর্থনীতি, নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার বিকাশের পথে যে বৈদেশিক আধিপত্যবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল, বৈদেশিক আধিপত্যবাদের যে এজেন্টরা আমাদের ওপর চেপে বসেছিল, জনগণকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ, মত, পথের বিভেদের ঊর্ধ্বে ওঠে জনগণ হিসেবে আবির্ভূত হয়ে আগস্টে আমরা সেই দানবকে তাড়িয়ে দিয়েছি। সুপ্রিয় ছাত্র জনতা, আমাদের এই সংগ্রামে অনেক রক্তক্ষয় হয়েছে। আমাদের হাজারো ভাই বোন এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের আত্মত্যাগের দায়ভার এখন আমাদের কাঁধে। আমাদের কর্তব্য কি? বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন হাজির হয়েছে। জনগণ এখন আর কারো দাসত্ব মেনে চলতে চায় না, কারো কোনো এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার কোনো অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। কোনো পরিবারতন্ত্র, কোনো এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। 2024 সালে এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই। যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি। আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না। আমি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে আছি আজকে এই মহান মুহূর্তে। শুধু এটাই বলতে চাই, সামনের বাংলাদেশ হবে ঐক্যের, সামনের বাংলাদেশ হবে প্রশান্তির, সামনের বাংলাদেশ হবে সুস্থতার। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, ভালো কাজের প্রতিযোগিতা হোক। যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই। আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, শুভকামনা চাই। আমরা তরুণ, আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি। আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের আপামর জনতার কাছে বলতে চাই, যেই নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি, আপনাদের কাছে আসছি, আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে সরোয়ার তুষারের নেতৃত্বে
নরসিংদী থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক। যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল, তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের জায়গা থেকে সরব না, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, আমাদের 9 দফার যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব, সেই অগ্রনায়ক, জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখছেন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজকে কেমন উপভোগ করতেছেন? আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকেই আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী। এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সামনে উপস্থিত আছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই। আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা, গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই, যিনি ক্ষমতার মস্তক ছেড়ে এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন। এই জনতা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পরও 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণে, নির্যাতনের শিকার হয়েছি। আমাদের শহীদেরা, আমাদের 71-এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল। 30 লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল। কিন্তু কি দেখা গিয়েছিল? 72 থেকে 75 সালে এসেই এদেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার? সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি। আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি, যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল। কিন্তু তার পরবর্তী থেকে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। স্বৈর শাসন, একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল। বারবার 1990-এর গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল, সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। 2007-8 সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মঈনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে প্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর নির্মাণ করে। তারপর থেকে 16টি বছর এই দেশের তরুণরা, এই দেশের বৃদ্ধরা, এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে। আমরা দেখেছি
শুধুমাত্র বিরোধী মত পোষণের কারণে এদেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে। তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণঅভ্যুত্থান পরিচালনা করে। তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদাবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি, আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা তরুণরা ঘটতে দিবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। আজকে যেমন আমাদের এখানে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ, 6 বছরের শহীদ, যার বয়স 6 বছর, তার নাম শহীদ জাবির। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। সবাই আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে
তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি। আমরা প্রতিজ্ঞা করছি, এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বসেন সবাই। ধন্যবাদ জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানে অনেক ব্যক্তির নাম আমরা জানি, অনেক ব্যক্তির নাম আমরা জানি না। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি জুলাই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। হয়তো আমরা তাকে মিডিয়াতে দেখিনি, কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটিকে সারা বাংলাদেশের 400-এরও অধিক উপজেলায় পৌঁছে দিয়েছেন যিনি। জুলাই গণ অভ্যুত্থানের সেই অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে।